সিক্সথে চলে গেছে ধনু লগ্নের সাপেক্ষে, কিন্তু চন্দ্র 8th লর্ড হলেও অশুভ নয়। আমরা জানি 6th, 8th, 12th, these are the malefic houses in Vedic astrology. Still চন্দ্র 8th লর্ড হলেও ধনু লগ্নের জন্য চন্দ্র কিন্তু অশুভ নয়, যে কোনো বই খুলে দেখে নিতে পারে। তাহলে যেখানে আমার এই চন্দ্র D10-এ দেখতে পাচ্ছি 6th-এ চলে গেছে এবং জাতক যে কাজ করছে সেই কাজে কনসালটেশন দেওয়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেখানে ক্লায়েন্টকে কনভিন্স করতে হয় বা কোনো প্রজেক্ট পাওয়ার কাজে, এটা খুব একটা ইম্পর্টেন্ট সেই জায়গাতে আছে, তবু জায়গাটা এক্সপ্লোর হচ্ছে না। আপনাদের আরো একবার স্বাগত জানিয়ে আজকে যে বিষয়টা নিয়ে আমরা মুখোমুখি, কোনো ভনিতা না করে সরাসরি সেই দিকে আলোকপাত করব। কারণ একটাই, এই অনুষ্ঠানের বৈশিষ্ট্য বা এই অনুষ্ঠান যাকে কেন্দ্র করে প্রফেসর ডক্টর বাসু আমাদের প্রিয় স্যার, তার প্রধান বৈশিষ্ট্য যেটা, সেটার উপরে ফোকাস করে আজকের কোথাও একটা আলোচ্য বিষয় বা এজেন্ডা নির্ধারিত হয়েছে। কিন্তু সেটা কতটা ইম্পর্টেন্ট, কতটা আমরা বুঝবো এবং সেটার প্রয়োজনীয়তা কতটা, আমরা বারে বারে জানি স্যার কখনো একটা চার্টের উপরে ভিত্তি করে তার প্রেডিকশন রাখেন না। কেন? বিভিন্ন প্রকারের চার্ট এবং ডিভিশনাল চার্টের কথা সেখানে ভীষণভাবে তিনি মেনশন করেন এবং সেটা ফলো তো করেন। কেন? এর পিছনে রহস্যটা কি, কি লুকিয়ে আছে? কেন একজন জাতিকার বিচারের ক্ষেত্রে একাধিক এইরকম চার্টগুলো বিশ্লেষণটা একান্ত জরুরি বলে তিনি মনে করেন? অবশ্য এটা ভীষণ প্রাসঙ্গিক। যারা সেই বিষয়টা তাৎপর্যটা বোঝেন তারা প্রত্যেকেরই মনে করাটা স্বাভাবিক। আর সেক্ষেত্রে স্যার কিন্তু আমাদের কাছে ওপেনলি এইভাবে বারে বারে বলেন, তার ইম্পর্টেন্সটা বোঝান। সো আজকে সেই ইম্পর্টেন্সটা এবং লজিক্যালি সেটা বুঝতে চাইবো, এবং পার্টিকুলার কোনো একটা বিচারের ক্ষেত্র ধরে যদি আমরা এগোই সেটা আমাদের বুঝতে আরও সুবিধা হবে। স্যারের পন্থাটা এটাই। আর সেই পন্থা স্বীকৃতি স্বরূপ দেশ বিদেশ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন জ্ঞানী গুণী মানুষজনের তরফ থেকে স্বীকৃত করা হয়, সেটা আপনারা জানেন। আর বাই প্রফেশন তিনি একজন নামজাদা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের। তার পাশাপাশি বাই প্যাশন তিনি যখন এইভাবে অ্যাস্ট্রোলজিকে নিয়ে চলেন, তার জ্ঞানের জায়গায়, তার এডুকেশনের জায়গায় বিন্দুমাত্র সন্দেহের অবকাশ থাকে না, বরং শ্রদ্ধা জাগে। সেই শ্রদ্ধার মানুষটিকে নিয়েই আমাদের আজকের পথ চলা মুখোমুখি, এবং জানবো সেই রহস্যটা কি, সেই কারণটা কি। তার আগে সবাই মিলে তাকে ওয়েলকাম জানাবো। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। দ্বাদশ ভাব, 12টা ভাব আপনারা জানেন সব। তো 12টা কি শুধু সমস্যা বা 12টা দিক মানুষের জীবনের, 12টা ক্ষেত্র তা তো নয়। আমাদের জীবনে বহু ক্ষেত্র আছে, বহু দিক আছে। শৈশব থেকে বৃদ্ধ বয়স অবধি আমাদের বিভিন্ন জীবনের বিভিন্ন দিকে বিভিন্ন ঘাত প্রতিঘাত, কখনো আনন্দ কখনো দুঃখ সম্মুখীন হতে হয় সমস্তগুলো। এই সমস্ত দিক নিয়ে সমস্ত যদি ভাব যদি আমরা দেখি, তাহলে এই শুধুমাত্র 12টা ভাব মানে 12টা দিক নয়, অসংখ্য দিক আছে জীবনে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে চারটা সাধারণভাবে করা হয় D1, যেখানে 30 ডিগ্রি 30 × 12 360 ডিগ্রি কভার করে 12টা ভাব আছে, লগ্ন ভাব থেকে আরম্ভ করে ব্যয় ভাব অবধি। একটা এক্সাম্পল নিয়ে আজকে বলছি, আলোচনা সূত্রপাত করি। ধরুন পঞ্চম ভাব। পঞ্চম ভাব থেকে আমরা কি কি দিক দেখি? পঞ্চম ভাব থেকে আমরা দেখি হায়ার স্টাডি, বিদ্যার উচ্চ শিক্ষা। পঞ্চম ভাব থেকে মানুষের জীবনে প্রেম সিগনিফাই করে। পঞ্চম ভাব আবার প্রথম সন্তানের দিক নির্বাচন করে। পঞ্চম ভাব আবার কর্মক্ষেত্রে বিশেষ একটা দিক সিগনিফাই করে। আপনারা জানেন কর্মক্ষেত্রে আমরা 10th ভাবটাকে সব থেকে বেশি গুরুত্ব দিই, তার সঙ্গে ভাগ্য বিচার করতে হয়। তো আজকে পঞ্চম ভাব থেকে যখন সন্তান, প্রেম এবং বিজনেস বা চাকরির কানেকশন এবং চাকরির বিশেষ দিক, যেখানে কনসালটেশন দিতে হয়, এতগুলো দিক, এতগুলো বিচার্য বিষয় আছে, তাহলে শুধুমাত্র পঞ্চম ভাব ওই 30 ডিগ্রিতে তার লর্ড D1 এর কি লর্ড আছে, 5th লর্ড,
বা D1-এ কি গ্রহ বসে আছে, বা D1-এ কোন কোন গ্রহের দৃষ্টি দিচ্ছে, এখানে যদি সীমাবদ্ধ থাকা যায় তাহলে কি যেখানে অনেকগুলো জিনিস বিচার করার ব্যাপার চলে আসছে, সো মেনি প্যারামিটারস আর ইনভলভড, তাহলে কি সেখানে একটা মাত্র চার্ট থেকে তার পার্টিকুলার একটা হাউস বা ভাগ থেকে বিচার করলে সেটা কি সম্পূর্ণ সঠিক হবে? কমন সেন্স থেকে বোঝা যায়। তাহলে আমি বারবার যেটা বলি, প্রত্যেকটা ভাবের, আমি যখন ফিফথ ভাব দেখব, প্রত্যেকটা ভাবের জন্য আলাদা আলাদা চার্ট আছে। আমি যখন ফিফথ ভাব, যখন সন্তানের জায়গা দেখব, আমি D1 অবশ্যই দেখতে হবে, তার সঙ্গে নবাংশ, সঙ্গে সঙ্গে সন্তানের জন্য যে ভাবটা D7 সপ্তাংশ, সেটা চলে যাব। আমি যখন দেখব যে চার্টে D1-এ দেখতে পাচ্ছি তার চার্টেতে সেই জাতক যে ক্ষেত্রে চাকরি করলে তার উন্নতি হবে বা বিজনেস করলে উন্নতি হবে, সেখানে তার কাজের প্যাটার্নটা হচ্ছে কনসালটেশন দেওয়া, ক্লায়েন্টকে বলুন বা দ্য পার্সন সিটিং ইন ফ্রন্ট অফ হিম অর হার, তাকে কনভিন্স করার দরকার হতে পারে, কনসালটেশন। সেখানে আমি D10 দেখব এবং D10 এর কোন ভাবটা দেখব। D10 হলো একদম স্পেশালি ফর প্রফেশন। D10 আলাদা একটা চার্ট, যেখানে আমি কাজের দিকটা দেখব এবং সে বিজনেস করবে না চাকরি করবে, এবং সেই D10 এর বিভিন্ন যা যা আমরা দেখি প্ল্যানেটারি পজিশন, কোন প্ল্যানেটকে সেখানে গুরুত্ব দিতে হবে না দিতে হবে, এইগুলো দেওয়ার পরে, দেখার পরে তবে কিন্তু আমি সঠিক প্রেডিকশনে আসব যে এই জাতক জাতিকা এই ফিল্ডে চাকরি করলে বা এই ফিল্ডে বিজনেস করলে তার উন্নতি হবে। আজকে একটা আমি এক্সাম্পল চার্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের একই চাকরির ব্যাপারটা বা বিজনেসের ব্যাপারটা বা কর্মের জীবনে একজন জাতক জাতিকার কি কি জিনিস দেখলে বা না দেখলে ভুল হতে পারে বা কি কি জিনিস দেখা উচিত, সে নিয়ে আজকে আমরা আলোচনা করব। ডেফিনেটলি স্যার সেই দিকে প্রবেশ নিশ্চয়ই করবেন, এবং তার আগে বোধহয় আরো একটা বিষয় স্মরণ করিয়ে দিতে হবে। স্যার প্লিজ প্রসিড যদি একটু শুরু করেন। কিন্তু আমি যে বিষয়টা মেনশন করতে চাইছিলাম এই ক্ষেত্রে, যে প্রেডিকশনগত ডিফারটা কেন করে একজন জ্যোতিষ ব্যক্তিত্ব, আমি এটা অনেকেই মানবেন হয়তো, আবার অনেকে খেয়ালও করবেন না, তিনি যদি অ্যাস্ট্রোলজিটা প্রপারলি জানেন, একজন যা বলবেন 100 জনও তাই বলবেন, 1000 জনও তাই বলবেন, কেন ডিফারটা করবে? সেই রহস্যটা বোধহয় আপনার এই বোর্ড ওয়ার্কের মধ্যে কিছুটা লুকিয়ে আছে। একদম তাই। সমস্যা হচ্ছে আপনারা যেটা বলেছিলাম, দেখবেন আগেও বলেছি, একটুখানি যদি আপনারা কনসেন্ট্রেট করেন, দেখুন এইখানে একজন জাতকের আমি চার্ট বলেছি, জাতকের জন্ম হচ্ছে 1/5/1990, 10টা 10 জামশেদপুরে জাতকের জন্ম। এই জাতকের আমি D1 বা লগ্ন ছক, যেটা আপনারা জানেন সেই অনুযায়ী এটা হলো লগ্ন ছক, তার সঙ্গে আমি D9 নবাংশ নিদেন পক্ষে। এই দুটো চার্ট অনেকেই করেন, যারা করেন না শুধু D9 করেন না শুধু D1 করেন, তাদেরকে আমি অ্যাস্ট্রোলজার হিসেবে মনেই করি না। আমি কেন, অ্যাস্ট্রোলজাররা প্রকৃত অ্যাস্ট্রোলজাররা মনে করবেন না, যাই হোক, তার সঙ্গে নক্ষত্র বিচারটা তো আছেই। তো দেখুন আজকে আমি যখন জাতকের কর্মের জায়গাটা দেখছি, আমি জাতকে দেখতে পাচ্ছি লগ্ন হচ্ছে ধনু লগ্ন। এখন ধনু লগ্নের আমি দশম জায়গাটা সঙ্গে সঙ্গে দেখবো। দশম জায়গাটা হচ্ছে বুধ, এটা তো একটা গেল। দশম জায়গায় বুধ, এখানে রবির সঙ্গে বুধ একসঙ্গে বসে আছে এবং রবি এখানে তুঙ্গ, সব ঠিক আছে। কিন্তু জাতকের আমি যখন পার্টিকুলার কাজের ক্ষেত্রটা বলবো, এই জাতক চাকরি করবে, যদি চাকরি করে কোন ক্ষেত্রে চাকরি করবে এবং কোন ক্ষেত্রে চাকরি করার জন্য জাতকের কি ধরনের কাজ হবে, কি ধরনের কাজ করার জন্য তাকে তৈরি করতে হবে নিজেকে। আমি D9 সঙ্গে সঙ্গে দেখবো, যেটা আমরা দেখি গ্রহের বলবত্তা বিচার করার জন্য। D9-এ দেখলাম যে আমাদের বুধ এখানে আছে এবং আমরা দেখছি যে দশমপতি বুধ সেটা এখানে 4th-এ আছে, ঠিক আছে। আর যে রবির যদি আমি সাধারণ অবস্থা দেখি, তো রবি এখানে আমাদের লগ্ন সাপেক্ষে 3য় আছে, অর্থাৎ জাতকের যে সোসাইটি বা সমাজ জীবনের সঙ্গে ইনভলভমেন্ট হওয়ার একটা ব্যাপার আছে এবং সেটা তার কর্মক্ষেত্রে তাকে অনেক বেনিফিশিয়াল ফর হিম। কিন্তু এখানে জাতকের কর্মের ক্ষেত্রটা বা কি ফিল্ডে
বা কিভাবে তাকে সে নিজেকে প্রমাণ করলে ভালো হয় বা তার দিকটা কোনটা অ্যাকচুয়ালি, সেটা দেখুন D10-এ। এখানে একটা কথা বলি, চন্দ্র আপনারা জানেন মনের কারক, এবং চন্দ্র আমাদের মেন্টালিটি বিভিন্ন রকমের। কারো দেখবেন একটু নিজে কথা বেশি বলে না, কেউ একটু বেশি আউটস্পোকেন, কেউ একটু কনসেন্ট্রেট করে, তার ডেপথ কোনো একা একা কাজ করতে পছন্দ করে এবং খুব ডেপথে কাজ করে, সায়েন্টিস্টরা এরকম। আবার কেউ একটু সমাজের সঙ্গে বেশি কথাবার্তা বলে মানুষকে কনভিন্স করার জন্য একটু বেশি কথা ভালো বলতে পারে। এই ধরনের অ্যাটিটিউড তো চন্দ্র কিন্তু সিগনিফাই করে। তাহলে দেখুন আজকে আমি দেখছি এখানে D1-এ জাতকের চন্দ্র 8-এ আছে। এখানে চন্দ্র নিজের জায়গা স্বক্ষেত্রে বসে আছে। আর এইখানে দেখুন D10-এ একটা এক্সেপশনাল আমি বলছি, চন্দ্র রবিতে সাধারণভাবে কিন্তু ভালো, রবি এবং চন্দ্র কিন্তু বন্ধু, বাট একমাত্র চন্দ্র তার বন্ধু ক্ষেত্রে যদি বলি রবিতে থাকলেও বন্ধু ক্ষেত্রে থাকলেও ভালো ফল দেয় না, কারণ চন্দ্র সিংহে ভালো ফল দেয় না। চন্দ্র সিংহের লগ্ন, রবি সিংহের অধিপতি রবি, তাহলেও চন্দ্র এবং রবি বন্ধু গ্রহ হলেও কিন্তু চন্দ্র সিংহ রাশিতে ভালো ফল দেয় না। এই এক্সেপশনাল ব্রেকস দ্য রুল বলে না, এই কিন্তু ব্যতিক্রমগুলো মনে রাখতে হবে বিচার করার সময়তে। এইবার দেখুন চন্দ্র চলে গেছে 6th-এ, যেখানে চন্দ্র এখানে কেতুযুক্ত, চন্দ্র চলে গেছে 6th-এ। D10-এ লগ্নে রাহু এবং তার সমসপ্তমে শনি কেতু বসে আছে। জাতকের কি ফিল্ডে তার স্টাডি করলে ভালো হবে সেটা কিন্তু আমি আজকে যারা বোর্ডটা দেখছেন তারা একটু নিজেরা স্টাডি করে বলবেন। আপনাদের যারা আমার স্টুডেন্টদের একটু কাজ দিয়ে দিলাম, এটা আপনারা দেখবেন কি কোন ফিল্ডে চাকরি জাতক করতে পারে, এই নিয়ে আমি পরবর্তী এপিসোডে আলোচনা করব। আজকে মূল বিষয় হচ্ছে আমাদের এই চন্দ্র, যেখানে কিনা জাতক যে ফিল্ডে চাকরি করছে, যেখানে তার মানসিকতাটা খুব ইম্পর্টেন্ট, যেখানে চন্দ্র এখানে 6th-এ চলে গেছে। চন্দ্র 6th-এ চলে গেছে, ধনু লগ্নের সাপেক্ষে কিন্তু চন্দ্র 8th লর্ড হলেও অশুভ নয়। আমরা জানি 6, 8, 12 these are the malefic houses in Vedic astrology. Still চন্দ্র 8th লর্ড হলেও ধনু লগ্নের জন্য চন্দ্র কিন্তু অশুভ নয়, যে কোনো বই খুলে দেখে নিতে পারে। তাহলে যেখানে আমার এই চন্দ্র D10-এ দেখতে পাচ্ছি 6th-এ চলে গেছে, এবং জাতক যে কাজ করছে সেই কাজে কনসালটেশন দেওয়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেখানে ক্লায়েন্টকে কনভিন্স করতে হয় বা কোনো প্রজেক্ট পাওয়ার কাজে, এটা খুব একটা ইম্পর্টেন্ট সেই জায়গাতে আছে, তবু জায়গাটা এক্সপ্লোর হচ্ছে না। সেইখানে কিন্তু এই চন্দ্রের একটা ভূমিকা অর্থাৎ তার ক্ষেত্রে রয়ে গেছে, যেখানে বুধ কিন্তু ভালো জায়গায় থাকলেও জাতক যেভাবে তার অ্যাটিটিউড দেখাচ্ছে টুয়ার্ডস ক্লায়েন্ট, সেটা কিন্তু ঠিকঠাক অ্যাট পার নয়। সেখানে মেন রহস্যটা কিন্তু চন্দ্র, তার মানসিকতা, যেটা কিনা এখানে রাহুর সঙ্গে একটা হয়ে গিয়ে গ্রহণ দোষ বলতে পারেন করেছে, অ্যাসপেক্ট পাচ্ছে, চন্দ্রের সঙ্গে কেতু আছে। এবং ভাবচাটে আমি ড্র করিনি, ভাবচাটে ভেরি ইম্পর্টেন্ট, ভাবচাটে চন্দ্র এখানেই রয়ে গেছে। কিন্তু মেন সমস্যা হচ্ছে চন্দ্র D10-এ 6th-এ চলে গেছে এবং চন্দ্র আছে আমাদের রবির জায়গায় লিওতে। এটা একটা মেন ইম্পর্টেন্ট। আর 8th জায়গা থেকে আমরা জানি যে কোনো জায়গাতে কম্পিটিটিভ জায়গা 6th and 8 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখানে আমরা কোনো একটা চ্যালেঞ্জিং একটা জব, একটা ভালো কোনো একটা ডিল পাওয়ার জন্যে কোনো যখন কাউকে যখন সম্মুখীন হতে হয়, সেটা খুব চ্যালেঞ্জিং। সেই জায়গাটায় মানে এনাফ পটেনশিয়াল থাকা সত্ত্বেও সে বারবার ফেলিয়ার হচ্ছে, ডিলটা এক্সিকিউট হচ্ছে না, সে প্রজেক্টটা পাচ্ছে না। তার কারণগুলো যখন আমি সূক্ষ্মভাবে দেখতে গেলাম, তখন দেখলাম মেন ধরা পড়ছে আমাদের D10। আর অবশ্যই লগ্নে রাহু আছে, এই জায়গাতে রাহু একটা এক্সপেকটেশন দেবে, কিন্তু এক্সপেকটেশন ফুলফিল করছে না। তার কারণ তার যেভাবে নিজেকে প্রকাশ করা উচিত সেই জায়গাতে কিন্তু তার ক্ষেত্রে কর্মক্ষেত্রটা হচ্ছে না, বিকজ অফ দিস মুন অনলি। তো এই জায়গাতে বিভিন্নভাবে আমরা যখন বিচার করব একটা জায়গাতে, আমরা বলি ডিভিশনাল চার্টের ইম্পর্টেন্স খুবই বেশি। সেইখানে আমাদের কিন্তু একটা চার্ট দেখে বললে হবে না। আজকে আমি এই অবধি করলাম কর্মক্ষেত্রে। আজকে এই নেক্সট এপিসোডে আমি এই চার্ট নিয়েই বলবো জাতক কোন ক্ষেত্রে পড়াশোনা করে, যেটা কিনা D1 থেকে দেখলে বোঝা যাবে না। শুধুমাত্র D1 থেকে দেখলে বলা হবে জাতক কিন্তু অন্য ফিল্ডে এডুকেশন করার কথা, বাট প্র্যাকটিক্যালি জাতক অন্য ক্ষেত্রে পড়াশোনা করেছে, সেটা তার যা এডুকেশন যা দেখি আমরা, তার জন্য D24 চতুর্বিংশাংশ, সেটা নিয়ে
পরবর্তী এপিসোডে আলোচনা করব। আর তার সঙ্গে আলোচনা করব এই যে চন্দ্র বলতে গিয়ে আমরা মুক্তের কথা বলি, কিন্তু আজকে সুব্রত বাবু, আমি তো আমার বহু বছর ধরে, আমরা জানেন আমি একজন হোলসেলার জেমস্টোনের, তো বহু বছর ধরে আমি এই জেমস্টোনের সঙ্গে দেখছি, ছোটবেলা থেকেই দেখছি জেমস্টোন হাতে করে। তো এই যে আমরা বলি আমি মুক্ত পড়েছি, কাজ হচ্ছে না। এখন মুক্ত কতটা কি, মুক্তের বিবৃতি, মুক্তের সম্বন্ধে বলতে গিয়ে অনেক কথা বলতে হয়। তো নেক্সট এপিসোডে আমরা একটু আলোচনা করব সেই নিয়ে, যে অরিজিনাল মুক্ত কাকে বলে এবং অরিজিনাল মুক্তে কি থাকা উচিত এবং অরিজিনাল মুক্ত কেমন দেখতে হয়, এটাও আমি দেখাবো। তার সাথে আপনি তো সংযোজন করেন যে অ্যাকচুয়ালি গ্রহরত্ন সেটা মুক্ত হতে পারে অন্য কিছু ধারণের প্রপার প্লেস কোনটা আমাদের বডি, একদম প্রপার প্লেস, সেটাও একটা বোধহয় ভাইটাল পয়েন্ট। হ্যাঁ, এটা আমি বোধহয় বলি, আর কেউ বলে না। যাই হোক, আর মুক্ত মানে মুক্ত বলুন বা যে কোনো জেমস্টোন বলুন, পড়া 24 আওয়ার্সের মধ্যে কাজ শুরু হয় যদি তার চার্ট দেখে ঠিক ডোজে অর্থাৎ ঠিক ওয়েটের ঠিক স্টোনটা পড়া যায় তাহলেই। এই নয় ঠিক মানেই খুব দামি স্টোন বা ঠিক মানেই কম স্টোন, যার যা দরকার তার এটা পড়া উচিত, এবং সেটা কখনোই একটা বা দুটো চার্ট দেখে বলা সম্ভব নয়, একেবারেই সম্ভব নয়। যদি সেই কাজটা প্রপারলি হয় তাহলে বোধ হয় সেই প্রতিকার রেমিডি জেমস্টোন একই যে আই বলি সেটার প্রতি গ্যারান্টি শব্দটা যুক্ত করে দেওয়া যায়। একদম সেটা স্যার করে থাকেন। এটা কেন কোথাও একটা ক্ল্যারিফাই আমাদের কাছে হলো। আর ডিভিশনাল চার্ট কেন ওনার মূল বৈশিষ্ট্য বিচারের বিষয়, সেটা তো আরও বেশি করে ক্ল্যারিফাই হলো এবং উইথ বোর্ড ওয়ার্ক সেটা উনি আমাদের সামনে জানালেন। এইভাবে ইন্টারেস্টটা গ্রো করে এবং আমরা বুঝতে পারি একজন প্রকৃত এডুকেটেড অ্যাস্ট্রোলজার কিভাবে বিচারটা করেন এবং কিভাবে পারফেকশনটা আন। স্যারের সেই ছোঁয়া পেতে একজন বন্ধু অলরেডি চলেছেন, স্যার একটু কথা বলুন। শিওর, আপনাকে ওয়েলকাম জানাই প্রোগ্রামে। নমস্কার। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? নমস্কার, বলুন। আপনি আমার মেয়ের সম্পর্কে একটু জানবো, মেয়ের ক্যারিয়ার সম্পর্কে একটু জানবো। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থটা বলুন আমাদের, সময়টা। 28 ফেব্রুয়ারি 1992। 28 ফেব্রুয়ারি 1992। হ্যাঁ, সময়টা বলুন। সকাল 8:30। সকাল 8:30। কোথায় জন্ম হয়েছিল মেয়ে? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে। এইবারে বলুন আপনি কোথা থেকে ফোন করছেন, মেয়ের নাম কি, এগুলো। আমি বীরভূম থেকে ফোন করছি, আর আমার মেয়ের নাম হচ্ছে প্রিয়াঙ্কা সিনহা। প্রিয়াঙ্কা সিনহা। ওকে, সময় সংক্ষেপ যতটা সেটা আপনার জন্যই, আপনার মেয়ের জন্যই নিবেদিত। আপনার মেয়ে এখন কত বয়স হলো? 92। আচ্ছা, মেয়ের কি কর্মজীবন নিয়ে প্রশ্ন বললেন, বলেছেন? হ্যাঁ, ক্যারিয়ার নিয়ে। আচ্ছা, কর্মজীবন নিয়ে। হ্যাঁ, দেখুন আপনার মেয়ের মেষ লগ্ন জানা আছে তো? মেষ লগ্নের দশমে শুক্র, মঙ্গল এবং শনি আছে। তো এইখানে আপনারা জানেন যে মেষ লগ্নের জন্য দশমপতি শনি, তো সেখানে শনি সকাল। আপনার মেয়ে কি ইঞ্জিনিয়ারিং পড়েছে? করেছে কি টেকনিক্যাল স্টাডি করেছে? পিএইচডি করেছে। পিএইচডি কিসে করছে? ফিজিক্সের উপর করছে। ফিজিক্সে? হ্যাঁ, ঠিক আছে। পিএইচডি দেখার জন্য আমরা যেটা 9th-এ এখানে মঙ্গল, চন্দ্র, রাহু, কিন্তু পিএইচডির জন্য কেমন করছে অ্যাকচুয়ালি ভাবচাটা দেখি, একটু তারা হোল্ড করুন, আমি একটু দেখতে দিন। হ্যাঁ, যথেষ্ট কিন্তু মেন্টাল ডিপ্রেশনের মধ্যে আছে। পিএইচডি করাকালীনও কিন্তু খুব চাপের মধ্যে আছে এক কথায়। হ্যাঁ, আমি জানি না গাইডের সঙ্গে কিরকম তার হচ্ছে, বা গাইডের কাজকর্ম সেটা করতে পারছে কিনা, পেপার পাবলিকেশন বা ইত্যাদি ব্যাপারে যথেষ্ট চাপের মধ্যে আছে কিন্তু। তো এখানে কিন্তু একটু আসতে হবে, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে চন্দ্র এবং রাহু জায়গাটা ভালো দেখতে পাচ্ছি না আমি। তার একটা এবং চন্দ্র ভালো নিচস্থ অবস্থায় বসে আছে, চন্দ্র রাহু একসঙ্গে বসে আছে, এবং 9th প্লেস থেকে আমরা পিএইচডির জায়গাটা দেখতে পারি, এইখানেই চন্দ্র এবং রাহু আছে এবং ভাবচারও থেকে যাচ্ছে, বুঝতে পেরেছেন? তো এখানে কিন্তু একটুখানি কনসালটেশন না নিলে ঠিকঠাক পিএইচডিটা কমপ্লিট করতে পারবে না, ভালো পেপার পাবলিকেশন হবে না, এবং পিএইচডি কতটা ঠিকঠাক কমপ্লিট করতে পারবে, গাইডকে স্যাটিসফাই করতে পারবে, তবে তো গাইড আলটিমেটলি রেফার করবে, মানে রেকমেন্ড করবে ফাইনাল ইয়ের জন্য, রিভিউয়ের জন্য থিসিসটা। তো সেই জায়গায় কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, একটু কনসালটেশন নিতে হবে। হ্যাঁ, সাথে থাকুন। এখানে যে প্রেডিকশনটা চলে আমাদের এই লিমিটেড টাইমের মধ্যে, স্যার যেটা একদম দ্রুত গতিতে করার চেষ্টা করেন, এটা স্যার কখনো না বললে কোথাও একটা পাশে বসে একটা ফিল একটা জাগে যে স্যারের কাজটা একটু কঠিন হয়ে যায়, কারণ স্যার তো নর্মালি এত স্পিডে এত তাড়াতাড়ি কাউকে বলেনি না, দেখেনি না,
কিন্তু এখানে টাইম লিমিটেশনের মধ্যে থেকে একবার এই চার্ট খুলে একবার ওই চার্ট খুলে, একদমই তাই। আমি তো একটা অথচ প্রপার গাইডলাইনটাও দিতে হবে। এক্স্যাক্টলি, সেইখানে সময় সাপেক্ষ ব্যাপার। তুই যতটা পারা যায় একটুখানি চেষ্টা বলা যেতে পারা যায়, সেটা প্রত্যেকেরই কাজে লাগছে, সেটাও তো প্লাস পয়েন্ট। আচ্ছা, যতটা সময় আছে আরেকজনের সাথে কথা বলতে পারবো আমরা আশা রাখছি। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন, আপনি কে বলছেন? বলুন। আমি মালদা থেকে বলছি। আমি আপনার ছেলের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থটা আগে বলুন। 9 নভেম্বর 2000। 2000। হ্যাঁ, সময়টা বলুন। সময় দুপুর 2:20। দুপুর 2:20। কোথায় জন্ম? মালদা। মালদা। ছেলের নাম কি? সৌম্যজিৎ পাল। সৌম্যজিৎ পাল। 2:20। 2:20। হ্যাঁ, মালদা থেকে। দুটো মালদা থেকে। হ্যাঁ, সময় বেশি নেই, তবু বলি। আচ্ছা, মিন লগ্ন। হ্যাঁ, মিন লগ্ন এবং মিন রাশি। হ্যাঁ, কি নিয়ে প্রশ্ন? এখানেও তো দেখছি যে কাজের নিয়ে প্রশ্ন, কাজের জায়গাতে নাকি? ছেলের 2000, কত বছর বয়স হলো? 18 বছর। ছেলের এখানেও কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট ডিসরাপ্টেবল আছে, ঠিক আছে? এখানে ডিরেক্টলি 10th-এ দেখছি কেতু বসে আছে এবং রাহুর দৃষ্টি পড়ছে। তো এখন কি হায়ার স্টাডি নিয়ে প্রশ্ন? মানে কি করবে, পড়াশোনা নিয়ে প্রশ্ন? হ্যাঁ, এখন এইচএস করছে। এইচএস এর রেজাল্ট কেমন হবে, তারপর একাডেমিক লাইন কেমন হবে? হ্যাঁ, 5th লর্ডে চন্দ্রের জায়গাটা দেখি এখানে কি অবস্থাটা। 5th লর্ডে চন্দ্র। হ্যাঁ, খুব একটা খারাপ হবে না। খুব একটা খারাপ হবে না। লগ্নে চন্দ্র আছে, মিন লগ্নেতে। বাট D24 দেখার সময় আছে কিনা জানি না আমি, কিন্তু বলবো ছেলে কিন্তু মেন্টালি খুব ফ্লাকচুয়েটিং, খুব চঞ্চল মানসিকতা, তাই তো? হ্যাঁ, তো এখানে কিন্তু একটুখানি কাস্টমাইজেশন না হলে কিন্তু একেবারেই নয়। ছেলে কিন্তু পড়াশোনা হায়ার স্টাডি আছে, বুঝতে পেরেছেন? কিন্তু মানসিক যে অস্থিরতা, ইনস্টেবিলিটি, এটা কিন্তু ওর যে পাওয়া দরকার, যে রেজাল্ট করা হচ্ছে, সে তার জন্য করতে পারবে না। আলটিমেটলি রেজাল্ট, মানে পরীক্ষাটা ভালো দিতে পারবে না, বুঝতে পেরেছেন? এই চঞ্চল মতির জন্য এই জায়গাটা একটু করে এলে ছেলে কিন্তু হায়ার স্টাডি হবে। ছেলেকে কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়াতে যাবেন না। হ্যালো। আমার ছেলে মেডিকেল লাইনে যাবে। হ্যাঁ, ওই জন্যই বললাম মেডিকেল লাইনে কি যাবে না, কি বলছেন? মেডিকেল লাইনে যাবে, মেডিকেল নিয়ে পড়াশোনা করবে। হ্যাঁ, পড়বে। আমি তাই বলছি আর কি, ইঞ্জিনিয়ারিং এ হবে না, মেডিকেল লাইনে করবেন, কিন্তু উইথ রেমেডি, ঠিক আছে? না হলে কিন্তু ভালো র্যাঙ্ক করতে পারবে না হয়তো এতে জয়েন্ট এন্ট্রান্সে, ঠিক আছে? ওকে, ফাইনাল কনসালটেশন নিয়ে নেবেন, তাহলে আরো ভালো করে বলে দেবো ছেলে কত বড় ডাক্তার হতে পারবে জীবনে, ঠিক আছে? আরো প্রপারলি সেটা তো সন্ধানটা করতে হবে। সেইভাবেই সন্ধানটা যারা করতে চাইছেন তাদের জন্য আমি জাস্ট ছোট্ট স্মরণ করিয়ে দিই যে ওয়ে কয়েকটা রয়েছে। স্যারের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.topvasu.in, বা যে বুকিং নাম্বারগুলো ঠিক স্ক্রিনে দেখুন, দুটো মোবাইল নাম্বার রয়েছে, সেখানে ফোন করে কথা বলতে পারেন, বা এই অনলাইন টেলিফোনিক কনসালটেন্সির পাশাপাশি সরাসরি চেম্বার ফেসিলিটি রয়েছে কালীঘাট ফরচুনা চেম্বার, সেখানেও চলে আসতে পারেন। কিন্তু যেভাবেই আপনি আসুন, যখনই আসুন, বিফোর টাইমে আপনাকে কল করে নামটা এনরোলমেন্ট করতে হবে। এটা একান্ত জরুরি, কারণ স্যারের ওয়েটা, প্রসিডিওরটা একটু ডিফারেন্ট। তো সেই ডিফারেন্টের জায়গাটা মেনটেন করতে গিয়ে আপনাদেরও সহযোগিতা কাম্য, এবং স্যার তখন বোধহয় একেবারে ফুললি কনসেন্ট্রেট করতে পারবেন, যার জন্য আপনি বিচার করতে পারবেন। এবং ঠিক তার পরবর্তী সময় তার কিন্তু গ্যারান্টি দিতে পারেন। এই গ্যারান্টি দেওয়াটা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন, বিস্মিত হতে পারেন। ওভারঅল আমি একটা প্রশ্ন দিয়ে স্যারের কাছে সেই উত্তরটা কালেক্ট করব। স্যার, একজন অ্যাস্ট্রোলজারকে আইএসওর মতো প্রতিষ্ঠান স্বীকৃত করছে, এটাও অনেকের কাছে বিস্মিত। আমি ওভারঅল জানতে চাইবো এটা কিভাবে সেই সার্টিফাই? হ্যাঁ, কারণ একমাত্র ভারতবর্ষে 6টা ইউনিভার্সিটি আছে যারা ঠিকঠাক অথেন্টিকেট সার্টিফিকেট দিতে পারে। এই যে গোল্ড মেডেল বলুন বা পিএইচডি বলুন, রেকগনাইজড ইউনিভার্সিটি, ইউজিসি অ্যাপ্রুভ ডিপার্টমেন্ট অ্যাস্ট্রোলজি হলে সেই ইউনিভার্সিটিকেই একমাত্র সেখান থেকে পিএইচডি পাওয়া যায়। আজকে পশ্চিমবঙ্গের বুকে সেরকম ইউনিভার্সিটি এখনো হয়নি। তো আজকে যে প্রচুর যে হয়ে যাচ্ছে লোকজন, তার একটা প্রশ্ন থেকে যায় কর্তৃপক্ষের কাছে। তো আইএসও কিন্তু এই জায়গাটা খুব ভালো করে ভেরিফাই করে। অর্থাৎ একজনের ডিগ্রি পার্সোনাল সার্ভিসের ক্ষেত্রে আমি যে পেয়েছি 9000/2015, এই ক্ষেত্রে আমার ডিগ্রি এবং আমার যে ক্লায়েন্ট ফিডব্যাক এবং তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে কতটা কাজ পেয়েছে এবং কতটা পারফেকশন এন্ড প্রেডিকশন হয়েছে, তার উপরে কিন্তু আইএসও পাওয়া যায়। আইএসও কিন্তু এমনি চাইলেই পাওয়া যায় না। সুলেখাতে আমি তো ফলো করলেই দেখা যাবে। 2 বছরের উপরে আমি ওখানে টপ অ্যাস্ট্রোলজার পজিশন হোল্ড করছি। তো এই জিনিসগুলো ভেরিফাই মানে দেখতে হয় জায়গায়। আজকে শুরু করেছিলাম 5th হাউস নিয়ে, 5th ভাব নিয়ে। তো 5th হাউস শুধুমাত্র আমার পড়াশোনা হায়ার স্টাডি না, সেক্ষেত্রে কাজের এবং যেখানে কনসালটেশন দিতে হয়। দেখতে পেলেন এখানে D10-এতে 5th লর্ড
সিক্সথে চলে গেছে এবং ভালো জায়গাতে বসে নেই, তার জন্য সমস্যাটা হচ্ছে। সূক্ষ্ম সূক্ষ্ম বিচারের জন্য ডিভিশনাল চার্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং যদি কেউ দেখতে পারে, শিখতে পারে ধৈর্য ধরে, এবং রিসার্চ জার্নাল যেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি নিয়ে সেগুলো ফলো করতে পারে, যে বিদেশে বেশি হচ্ছে, তাহলে কিন্তু প্রত্যেকেই শিখতে পারবে এবং তারাও কিন্তু 100% প্রেডিকশন, পারফেকশন প্রেডিকশন আনতে পারবে এবং রেমেডি দিতে পারবে। আমাদের খুব Okay. আশ্চর্য লাগে, প্রেডিকশনটা 100% ঠিক হওয়াই উচিত, প্রেডিকশনটা প্রপারলি পিন পয়েন্ট হওয়াই উচিত। অ্যাস্ট্রোলজি সেই সুযোগটা তো দেয় আমাদের, এটা প্রপারলি ইউটিলাইজ করতে পারাটাই বোধহয় সব সময় সাপেক্ষ ব্যাপার, 1 ঘন্টার উপর সময় লাগে এর জন্য, 5 মিনিট এসে টাইম থেকে চার্ট ছেড়ে দিলে দেখে দিলে হয় না কখনোই। এনিওয়ে, আজকে সময় চোখ রাঙিয়ে দিয়েছে, অনেকক্ষণ থামছি। ইউটিউবে গিয়ে সার্চ করে স্যারের যাবতীয় অনুষ্ঠান বা স্যারের ওয়েবসাইট ভিজিট করে সমস্ত এপিসোডগুলো দেখে নিতে পারেন, আর কনসালটেন্সির জন্য কন্ট্যাক্ট সেখানে হতেই পারে। আজকে বিদায়, ভালো থাকুন, নমস্কার। নমস্কার।